প্রিয় শিক্ষার্থী, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছরে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই আবশ্যিক বিষয়ে তোমাদের এই পঞ্চম অধ্যায়ের মধ্যে দিয়ে পুরো আইসিটি কোর্সটি শেষ হবে, আর এরপরে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা এটা রুটিনও পেয়েছো, তোমরা জানো। সো আজকে প্রিয় শিক্ষার্থী, ক্লাসটি রেকর্ড হচ্ছে। মাইক্রোফোন অফ করে রাখো। প্রিয় শিক্ষার্থী, মিউট করে রাখো তোমরা। প্রিয় শিক্ষার্থী, তো চলো আজকে আমাদের পাঠ্যক্রমে চলে আসি। এবং তোমরা জানো যে আমাদের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর সৈয়দ জাফর আলী স্যার আমাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন, রুটিন করে দিয়েছেন, এবং স্যারের নেতৃত্বে, স্যারের দিক নির্দেশনায় আমরা তোমাদের নিয়মিত পাঠ্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 5-এ একটি অত্যন্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ভাষা অধ্যায়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু তোমাদের সুবিধার্থে বলে নিই, তোমরা কি এখন আমার স্লাইডটি দেখতে পাচ্ছ? তোমরা একটু আমাকে রেসপন্স করো, তোমরা কি স্লাইড? আচ্ছা, গুড, ভেরি গুড। আমরা আজকের ক্লাসটি মোট 20টি স্লাইডে সাজিয়েছি। এর মধ্যে তোমরা আজকে শিক্ষণফল জানতে পারবে এবং পাঠ্যক্রমটা তোমরা বুঝতে পারবে। পাঠ শেষে তোমাদের একটা ছোট্ট মূল্যায়ন করে বাড়ির কাজ দিয়ে তোমাদের ক্লাসটি শেষ হবে। প্রিয় শিক্ষার্থী, ছবিতে কি দেখা যাচ্ছে? বিগেইন, শুরু হয়েছে। স্টেপ 1, স্টেপ 2, এন্ড। তার মানে শুরু, ধাপ আছে, ধাপ দুটো আছে, এবং এন্ড আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে একটা ধাপে ধাপের একটা ব্যাপার এখানে ছবিতে এটা লক্ষ্য করছো। এখানেও একটা ছবিতে তোমরা লক্ষ্য করছো যে একটি শিশু বা একজন একটা জায়গা থেকে স্টার্ট করেছে, তারপরে এখানে এসে সে কোন দিকে, আচ্ছা বলো তো, এই পিকচারটাতে এই স্টুডেন্টকে, ধরো এটা একটা স্টুডেন্ট, এই স্টুডেন্টটি কয় রকম জায়গায় কোন কোন দিক দিয়ে যেতে পারবে? কয় দিকে যেতে পারবে? স্যার 3 দিকে। কোথায় 3 দিকে তুমি দেখলে? এই একটা দিক, ও তো ওই দিক থেকে এসেছে, এটা তো মাথা সামনের দিক, ও ওখান থেকে শুরু করেছে, যে বিগিন করেছিল, তাহলে 2 দিক। আর 2 দিকে আসতে পারবে। ছবি থেকে তুমি তাই দেখতে পাচ্ছ। এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ স্টার্ট করেছে, দ্বিতীয় ধাপে আছে, তৃতীয় ধাপে এসে সে কোথায় যেতে পারবে? এই ইয়েলো কালারে এসে সে আর কি করতে পারবে? সামনে যেতে পারবে আর ডানে যেতে পারবে। ডানে কেন? পেছনে যেতে পারবে। ডান মানে তো ডানে কোথাও তো দাঁড়ানোর জায়গা নেই। ডান দিক দিয়ে এসে ওই যেখানে আছে সেখানে যেতে পারবে নাকি? তাহলে এইটা, এই যে এটা যেখানে সে আছে, এটার নাম ডিসিশন। এই যে বক্সটা, এটার নাম ডিসিশন বক্স। এখানে এসে সে ডিসিশন নেবে, সামনে যাব নাকি পেছনেই ফেরত যাব। প্রিয় শিক্ষার্থী, এ নিয়ে আজকে আমাদের পাঠ। আমাদের আজকের পাঠ অ্যালগরিদম ও ফ্লোচার্ট। প্রিয় শিক্ষার্থী, একবার একটু রেসপন্স করো, আজকের আমাদের পাঠটি কি? আজকের আমাদের পাঠ অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অ্যালগরিদম ও ফ্লোচার্ট, যদিও দুটো বিশদ বিষয়, অনেক বড় বিষয়। এক ক্লাসে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের ধারণা দিতে পারবো, কিন্তু অনেকগুলো প্রবলেমের সলভ অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দিয়ে করার জন্য আমাদের আরও ক্লাসের প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট উভয়টি পড়ার জন্য চেষ্টা করি। তোমরা ফ্লোচার্ট তৈরি ইতিমধ্যে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে হয়তো তোমরা শিখেছো ফ্লোচার্ট, বিভিন্ন ফ্লোচার্ট সম্পর্কে, অ্যালগরিদম দেখবে। তাহলে পাঠ শেষে তোমরা কি করতে পারবে? অ্যালগরিদম কি তা বলতে পারবে। এই পাঠ শেষে তোমরা পারবে অ্যালগরিদম কি, ফ্লোচার্ট কি তাও বলতে পারবে। ফ্লোচার্টের প্রতীকগুলো চিনতে, কি প্রতীকে কি বলে, অর্থাৎ বিভিন্ন প্রতীকের পরিচিতি, অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে।
কোনটা অ্যালগরিদম এবং কোনটা প্রস্তাব, তা তুমি বুঝতে পারবে। দুটো একই উদ্দেশ্যে ব্যবহৃত হবে, উদ্দেশ্য একই, নির্দিষ্ট সমস্যার সমাধান করবে, তবে উদ্দেশ্য এক হলেও পদ্ধতি ভিন্ন। তাই অ্যালগরিদম এবং প্রস্তাবের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। প্রিয় শিক্ষার্থী, এটা তুমি বুঝতে পারবে, বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা অ্যালগরিদম সম্পর্কে জানি। এখানে দেখতেছো মুসা আল খারিজমি, একজন সায়েন্টিস্টের নাম। এটা হলো, উনি আরব গণিতবিদ আল খারিজমি। উনি অ্যালগরিদমের নামকরণ করেছেন। উনি অ্যালগরিদম সম্পর্কে, আল খারিজমি অ্যালগরিদম ব্যবহার করেছেন। এখন প্রিয় শিক্ষার্থী, অ্যালগরিদমের সংজ্ঞা, অর্থাৎ তোমাদের সৃজনশীল প্রশ্নপত্রে জ্ঞানমূলক যে প্রশ্ন আসে, অ্যালগরিদম কি, তাহলে এটা মার্ক কত থাকে প্রিয় শিক্ষার্থী? অ্যালগরিদম কি এর মার্ক কত? মান 1, জ্ঞানমূলক প্রশ্নের জন্য 1। মার্ক, হ্যাঁ। তাহলে কতটুকু লিখব? শুধু একটি বিশুদ্ধ জ্ঞান থাকলে আমি 1 পাবো। তাহলে প্রথম দুটো লাইন তুমি পড়বে। কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি, তাকে অ্যালগরিদম বলা হয়। আমরা সংক্ষেপে এরকমটি নিই, কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান ধাপে ধাপে করাকে অ্যালগরিদম বলে। এটা রাইট অ্যান্সার। কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান ধাপে ধাপে করাকে অ্যালগরিদম বলে। আর আমরা এখানে বই থেকে যেটা লিখেছি, দেখো, কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসঙ্গত ও ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি, তাকে অ্যালগরিদম বলা হয়। এতটুকুতেই তোমার 1 নম্বর চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, সাথে একটু কাগজ কলম থাকলে তোমরা এই কথাটা একটু লিখে দেবে, অথবা এটা স্ক্রিন আমরা শেয়ার করব। আমরা তোমাদেরকে এটা স্ক্রিন শেয়ার করেছি, যেমন আবার রেকর্ড গ্রুপে দিয়ে দেব। সো তোমরা সেখান থেকে এটা নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, অ্যালগরিদম নির্দিষ্ট সমস্যার সমাধান ধাপে ধাপে করা। এদের ধাপে ধাপে, এটাই মেন কিওয়ার্ড। কিওয়ার্ডটা এটাই অ্যালগরিদমের কিওয়ার্ড, ধাপে ধাপে করা। আচ্ছা, কোনো সমস্যাকে কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা সমাধান করার পূর্বে কাগজে কলমে সমাধান করার জন্য অ্যালগরিদম ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটা সমস্যার সমাধান করছো, সেটা কাগজে কলমে লিখে সমাধান করছো। যে কোনো একটি প্রোগ্রাম, সেই সমস্যাটা কি হতে পারে, প্রথমে শুরু করি, তারপরে ইনপুট হিসাবে কি কি নেব, তারপরে প্রসেস করব, তারপর তার থেকে কি ফলাফল পাবো, তারপরে সেখান থেকে কি ধরনের আউটপুট পাবো। একটি জন্মদিনের প্রোগ্রামও যদি তুমি করো, তাহলে তাতে আমাদের কি কি প্রয়োজন হবে, ইনপুট হিসাবে কি কাজ করতে হবে প্রসেস করে, তারপর সেখান থেকে আমি কি ধরনের ফলাফল পাবো। যে বাচ্চাটির জন্মদিন হলো, সে একটু আনন্দ অনুভব করলো, সে একটা ফলাফল পেল, সে একটি গিফট পেল। এই যে পুরো ব্যাপারটা, এটা একটা তুমি সাক আউট যদি করো ধাপে ধাপে, কাগজে কলমে সমাধান করলে অ্যালগরিদম ব্যবহার করা। তাহলে অ্যালগরিদম, যা পূর্বেই বলেছি, আরব গণিতবিদ আল খারিজমির নাম অনুসরণ করে অ্যালগরিদমের নামকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অ্যালগরিদম নিয়ে তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? অ্যালগরিদমের সংজ্ঞাটা বুঝতে পেরেছে? চলো আমরা একটু অ্যালগরিদমের আরো অন্যান্য অ্যালগরিদম তৈরির শর্ত বানিয়ে। অ্যালগরিদম সহজবোধ্য হবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। সহজবোধ্য হবে, আবার এখানেও বলা হয়েছে প্রত্যেকটি ধাপে স্পষ্ট হবে যাতে সহজে বোঝা যায়। একই কথা, তবু স্পষ্ট ধাপ, এইটা আবার এখানকার কিওয়ার্ড। সসীম সংখ্যক ধাপে শেষ করতে হবে, অর্থাৎ ধাপের আর শেষ নেই, সমস্যার সমাধান হলো না তাহলে হবে না। একটা নির্দিষ্ট 5 ধাপ বা 6 ধাপের মধ্যে অ্যালগরিদমটা শেষ হয়ে যেতে হবে। অ্যালগরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে, অর্থাৎ এই অ্যালগরিদমটা ব্যাপকভাবে প্রয়োগ করা যাবে, এই বিষয়টা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনোযোগের জন্য বলছি, ইমতিয়াজ, তুমি একবার অ্যালগরিদমের শর্ত বা নিয়মটা পড়ে শোনাও। জি স্যার। অ্যালগরিদম তৈরির শর্ত বা নিয়ম। অ্যালগরিদম স্যার একটু বানানটা ভুল। অ্যালগরিদম, ঠিক আছে। অ্যালগরিদম সহজবোধ্য হবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়।
সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে। অ্যালগরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। অ্যালগরিদম বানানটা ঠিকই আছে, অ্যালগরিদমটি আসলে ইংলিশ কথা অ্যালগরিদম, তোমরা ইংরেজিতেও অ্যালগরিদম কথাটা লিখতে পারবে, তাকে অ্যালগরিদম আচ্ছা, বলে হঠাৎ উচ্চারণটা করতে পারি ইংলিশে। না। হ্যাঁ, অ্যালগরিদম। আচ্ছা, অ্যালগরিদমের সুবিধা আছে, যেমন অ্যালগরিদম যেমন শর্ত আছে তেমন কিছু সুবিধা আছে। নিয়ম বা শর্ত তুমি এতক্ষণে পড়লে, এখন অ্যালগরিদমের তুমি সুবিধাটা পড়বে। সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যাবে, সহজে কোনো সমস্যার উদ্দেশ্য বোঝা যাবে, সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যাবে, প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যাবে, অর্থাৎ প্রোগ্রাম কোন দিকে যাচ্ছে তা বোঝা যাবে, প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যাবে। জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যাবে। অ্যালগরিদম তাহলে দেখতেছি সহজ ব্যাপার, প্রোগ্রাম জটিল বাট সহজে তুমি রচনা করে ফেলবে। প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে এটা। তাহলে অ্যালগরিদমের অনেকগুলো সুবিধা আছে প্রিয় শিক্ষার্থী, অ্যালগরিদমের অনেকগুলো সুবিধা আছে। আমরা অ্যালগরিদমের সুবিধা এবং অ্যালগরিদমের শর্ত এখন দেখি। আরও বই থেকে তোমরা কয়েকটি সুবিধা এবং কয়েকটি শর্ত, দু একটি শর্ত যদি থাকে তাহলে তুমি দেখে নেবে, নোট করে ফেলবে প্রিয় শিক্ষার্থী। ফ্লোচার্ট, অ্যালগরিদম যেমনটি ফ্লোচার্ট ওই একই উদ্দেশ্যে ব্যবহৃত হবে, কিন্তু পদ্ধতি ভিন্ন। যে চিত্রভিত্তিক পদ্ধতিতে একটি বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে, বিশেষ কতগুলো চিহ্ন ব্যবহার করব, এই মুরগির ডিমের মতো চিহ্ন, সামন্তরিকের মতো চিহ্ন, আয়তক্ষেত্রের মতো চিহ্ন, এইরকম কতগুলো চিহ্নের ব্যবহার করব, করে একটি নির্দিষ্ট সমস্যার সমাধান যদি করে ফেলি তাহলে তাকে বলা হয় ফ্লোচার্ট। তাহলে যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা যায় তাকে ফ্লোচার্ট বলা হয়। ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বোঝা হয় বলে, সহজ হয় বলে এটি প্রোগ্রাম ব্যবহারকারীদের মাঝে সংযোগ রক্ষার জন্য ব্যবহৃত হয়। তার মানে অ্যালগরিদমের তুলনায় ফ্লোচার্ট বেশি সুবিধাজনক, ফ্লোচার্ট সহজে বোঝা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ার করি, বোর্ড শেয়ার করি, তুমি কি দেখতে পাচ্ছ? এখানে একটা পেছনে বোর্ড আছে, দেখতে পাচ্ছ? জি স্যার, বোর্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি তুমি ইনপুট নাও তাহলে এই রকম স্টার্ট, যদি তুমি নাও এই ধরনের চিহ্ন, দেখো তো এটা কার মতো আকার আমার একটু, সেটা ডিম্বাকৃতির। ডিম্বাকৃতি, মুরগি ডিমের মতো। আর এইটা কেমন, কেন এইটা স্যার সামন্তরিক। সামান্তরিক, এইটাকে বলা হয় স্টার, আর এইটাকে বলা হয় ইনপুট। আর আচ্ছা স্যার। সোজা আয়তক্ষেত্রের মতো যদি হয় তাহলে এটাকে বলা হয় প্রসেসিং। আর ওই যেমন ইনপুট তেমনই আউটপুট, এটা আউটপুট। ইনপুটের সেট ছবি এবং আউটপুটের ছবি সেট, স্টার্টের ছবি যেমন এন্ডের ছবিও এন্ডের প্রতীকটাও। তাইলে মোট কথায় কয়টা চিহ্ন জানতে পারলে আমরা মোটামুটি একটি ফ্লোচার্ট লিখতে পারবো? তার কথা কয়টি? 5টি চিত্র। কয়টি? 5টি না, মূলত 1টি 2টি 3টির মধ্যেই 5টি আছে, যেমন স্টার্ট তেমনই এন্ড। মুরগির ডিম দিয়ে যেমন স্টার্ট, মুরগির ডিম দিয়েই তুমি তখন এন্ড করবে। ইনপুট হিসাবে যেমন সামান্তরিক দিবে, আর প্রসেসিং এর জন্য তুমি তখন এই আয়তক্ষেত্র দিবে, আর আউটপুটের জন্য আবার তুমি নিবে কি ওই সামান্তরিক, আর এন্ডের জন্য তুমি নিবে আবার সেই মুরগির ডিমের মতো চিহ্নটি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এই বিষয়টাকে শেয়ার করি। তাহলে ফ্লোচার্টের সংজ্ঞাটি একবার একজন পড়ে শুনুন। ফ্লোচার্ট যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয়। এই যে বিশেষ ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম, হ্যাঁ, প্রোগ্রাম বোঝা সহজ হয় বলে এটি ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রামাররা প্রোগ্রাম খুব, বোঝা। হ্যাঁ, প্রোগ্রামার জি। এবং প্রোগ্রাম ব্যবহারিক কাজের মাঝে সংযোগ প্রদান করে। অর্থাৎ যারা প্রোগ্রামার আর যারা প্রোগ্রাম ব্যবহার করি, ধরে নাও তুমি
প্রোগ্রাম ব্যবহারকারী আর একজন প্রোগ্রামার প্রোগ্রামটি রচনা করেছে। এই দুজনের মাঝে ফ্লোচার্টের দ্বারা সহজেই বোঝা যায়। শুরুতে আমরা দেখিয়েছিলাম একটি বাচ্চা 2 ধাপ অতিক্রম করেছে, তারপর সে কোন দিকে যাবে, ডানে যাবে, বামে যাবে, কি করবে, তাই না? ব্যাপারটা তুমি দেখেছিলে, ওইটাই। তাইলে ফ্লোচার্ট আসলো। ফ্লোচার্টের বৈশিষ্ট্য বা সুবিধা পড়তে হবে, সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যাবে। আচ্ছা, তাহলে অ্যালগরিদমে কি সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যাবে, এই কথাটা ছিল? স্যার ছিল না। ছিল। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে মৌলিক দুটোই তো একই ধরনের জিনিস। নির্দিষ্ট সমস্যার সমাধান করব। আগেরটাতে ছিল ধাপে ধাপে, আর এখনকার হয়েছে চিত্রভিত্তিক। এই ফ্লোচার্টে কিসের সাহায্যে? চিত্রভিত্তিক। একই ব্যাপারটা তো একই, ব্যাপারটা একই। আমি তোমাদেরকে একটু কতগুলো জায়গায় মার্ক করতে চাচ্ছি, যেটা হলো যে যে চিত্রভিত্তিক পদ্ধতি, অর্থাৎ ফ্লোচার্ট হচ্ছে চিত্রভিত্তিক আর অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে। নির্দিষ্ট সমস্যার সমাধান করবে অ্যালগরিদম কিসে? ধাপে ধাপে। আর ফ্লোচার্ট কি দিয়ে করবে বলে ফেলো? সো ফ্লোচার্ট করবে চিত্র দিয়ে। চিত্র দিয়ে, হ্যাঁ, লিখতে হবে তো ধাপে ধাপে। আগের জিনিস তো অ্যালগরিদমের জায়গায় তুমি কাগজ কলমে লিখে রেখেছিলে যে ধাপে ধাপে সমস্যার সমাধান করা। আর আমি একই বিষয়টা 3-4 বার করে বলতেছি এই কারণে যে তুমি যেন লিখতেও পারো, তোমার যেন মেমোরিতে আসে, তুমিও যেন একটু মনে মনে বলে রেডি হয়ে যেতে পারো। তাহলে যে চিত্রভিত্তিক পদ্ধতিতে, আর আমরা এরকমটিও সংজ্ঞা আরো সহজ করে দেই, কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান চিত্রের সাহায্যে করাকে ফ্লোচার্ট বলে। কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান চিত্রের সাহায্যে করাকে কি বলে? ফ্লোচার্ট। ফ্লোচার্ট বলে। আর এরকমটিও তুমি লিখতে পারবে যে চিত্রভিত্তিক সব পদ্ধতিতে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলে, অথবা কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান চিত্রের সাহায্যে করাকে ফ্লোচার্ট বলে। তাহলে ফ্লোচার্টের উদ্দেশ্য বোঝা যাবে, এটা অ্যালগরিদমের সাথে হুবহু মিল আছে। এজন্য বহুপদী প্রশ্নে আসে অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে মিল আছে, উভয়েরই উদ্দেশ্য বোঝা যাবে। উভয় প্রোগ্রামে ভুল নির্ণয়ে সহায়তা করে, এটা হবে না, কারণ অ্যালগরিদমে ভুল নির্ণয়ে সহায়তা করে না, ফ্লোচার্টে সেটা করে। প্রোগ্রাম রচনায় সহায়তা করে, পরিবর্তন এবং পরিবর্তনে সহায়তা করে। সহজ এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়। আগেরটাতে জটিল প্রোগ্রাম লিখতে জটিলতা সৃষ্টি হয়, কিন্তু ফ্লোচার্টের ক্ষেত্রে জটিল প্রোগ্রাম সহজেই লেখা যায়। পূর্বেরটাতেও জটিল প্রোগ্রাম লেখা যায়, কিন্তু এই ফ্লোচার্টের ক্ষেত্রে জটিল প্রোগ্রাম সহজেই লেখা যায়, পুরো ধাপ বাই ধাপ। প্রিয় শিক্ষার্থী, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এবং তাদের বৈশিষ্ট্য, তাদের সুবিধা এবং উভয়ের মধ্যে পার্থক্য তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে এখানে এই স্লাইড থেকেই একটি কুইজ নেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে একটি কুইজ আছে, ফ্লোচার্ট তৈরির নিয়ম। ফ্লোচার্ট তৈরির জন্য প্রচলিত প্রতীক ব্যবহার করা উচিত। একটা প্রচলিত প্রতীক, তীর চিহ্ন দিয়ে উপর থেকে নিচে বা বাম থেকে ডান দিকে প্রবাহ দেখানো উচিত। তবে বলে রাখা দরকার, তীর চিহ্ন কিন্তু সংক্ষিপ্ত হতে হবে, অর্থাৎ একটার থেকে আর একটার তীর চিহ্ন একবারই তীর চিহ্ন দিতে হবে। এই যে স্টার্ট থেকে ইনপুটে তুমি তীর চিহ্ন দিবে, একদম সংযোগ করে দেন তুমি তীর চিহ্ন দিবে। অনেক স্টুডেন্ট আছে তীর চিহ্নটা এখানে দিয়ে তারপর সংযুক্ত করে, এটা ভুল পদ্ধতি। তীর চিহ্ন মাঝখানে দিলে আর সংযোগ করবে, তুমি বললা যে স্যার এটা তো মিলেই গেছে। মিলে গেলেও প্রিয় শিক্ষার্থী এটা হবে না, কারণ তীর চিহ্নটা যে ধাপের সাথে সংশ্লিষ্ট সেই ধাপের সাথে লাগিয়ে তোমাকে দিতে হবে। তুমি কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী তীর চিহ্নটা কেমন দিতে হবে? এখন বুঝতে পেরেছি। আচ্ছা, ইনপুট থেকে প্রসেসিং এর তীর চিহ্ন, ইনপুট থেকে প্রসেসিং বরাবর লাগিয়ে দিব, দেন তীর চিহ্ন মানে আবার এখানে যদি ফাঁকা থাকে, ধরো ঠিক কাছাকাছি, আমরা খুব সূক্ষ্মভাবে দেখলাম যে একটু ফাঁকা আছে, আমরা ক্লাস করানোর সময় এরকম তীর চিহ্ন দিয়ে হয়তো একটু ফাঁকা থেকে যায়, তখন তোমরা মনে করো যে হয়তো এটা ফাঁকাই হবে, আসলে এটা ফাঁকা হবে না, এটা একদম সংশ্লিষ্ট লেগে যাবে। বুঝতে পারছো বাবা? একদম তোমরা পেন্সিল দিয়ে। আর আঁকা আঁকি কি দিয়ে করতে হবে প্রিয় শিক্ষার্থী?
আঁকা কি সব পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে করতে হবে। সব লিখা কলম, এর ভিতরে স্টার্ট, এন্ড, ইনপুট, প্রসেসিং, আউটপুট যা আছে সব তুমি লিখবে কলম দিয়ে। কিন্তু এই খাঁচায় স্কেচটা, এই ফ্লোচার্টের চিত্রগুলো তুমি কিন্তু আঁকবে কি দিয়ে? পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে। আর খাতা তো বুঝতে স্কেলিং করা পেরেছি। থাকবে, খাতার স্কেলের সাথে এই আঁকানোর সংশ্লিষ্টতা নেই। খাতার স্কেল আলাদা, সেটা তুমি 2 কালারের কলম দিয়েও করতে পারো বা পেন্সিল দিয়ে করতে পারো। কিন্তু এই যখনই তুমি ফ্লোচার্ট অঙ্কন করবে, এই আঁকার ছবিটাই আমরা মূলত দেখি। আর ওর ভিতরে তো লেখা তুমি লিখবে, স্টার্ট লিখলেই শুরু হয়ে যাবে। এখন এই মুরগির ডিম অনেকেই কি করবে, যা ইচ্ছা তা একটা গোল করে আঁকায় ফেলবে, বৃত্ত আঁকায় ফেললো, তাহলে কিন্তু ফ্লোচার্টে সে পুরো নাম্বারটা পাবে না। ডিমের মতোই তোমাকে আঁকতে হবে। হ্যাঁ, ডিমটা একটু চ্যাপ্টা হয়ে যেতে পারে, এরকম হতে পারে, সব ডিম তো একরকম না। সো ধরে নাও তোমার ডিম প্রায় গোলের কাছাকাছি, তাইলেও হবে, কিন্তু গোল হতে হবে না, বৃত্ত হওয়া যাবে না। ফ্লোচার্ট তৈরি করার সময় সংযোগ চিহ্ন যত কম হয় ততই ভালো। সংযোগ চিহ্ন মানে তীর চিহ্ন, যত কম হয়। এক লাইনের মাঝ, একটা ধাপ থেকে আরেক ধাপের মাঝে তীর চিহ্ন একটি দিতে হবে। প্রোগ্রাম সহজে একটি দিতে ফ্লোচার্টটি যেন বোঝা যায়। হ্যাঁ, ফ্লোচার্ট নির্দিষ্ট কোনো প্রোগ্রামের ভাষায় লেখা উচিত নয়। ফ্লোচার্টের মধ্যে লিখবো প্রোগ্রামের ভাষা না, সরাসরি লিখবো প্রোগ্রাম শুরু, প্রোগ্রাম শেষ, ইনপুট, যেটা অ্যালগরিদমে লিখবো ওটাই ফ্লোচার্টের বক্সের মধ্যে লিখবো। চিত্রগুলো ছোট বড় হলে ক্ষতি নাই, তবে আকৃতি ঠিক থাকতে হবে। অর্থাৎ একটা স্টুডেন্ট স্টার্ট ছোট্ট করে আঁকলো, আরেকজন বড় করে স্টার্ট আঁকলো। সাধারণত স্টার্ট এবং এন্ড আমরা ছোটই লিখি। ইনপুট, প্রসেসিং আর আউটপুট, এই 3টা ধাপ আমরা বড় করে ছবিতে অঙ্কন করার চেষ্টা করি। এই হলো বাবা ফ্লোচার্ট তৈরির নিয়মাবলী। এখন আমি যেটা বলেছিলাম, ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক, এখানে কি দেখাচ্ছে ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক? এই যে তোমাদের শীতকালে একটা বিশেষ স্টুডেন্টদের জন্য উপযোগী একটি খাবারের ছবি তোমাদেরকে দেখানো হচ্ছে। কি এটা বলো তো? ডিম। ডিম। এটি একটি ডিম্বক ওভাল আকৃতির প্রতীক। এটি প্রোগ্রামের আরম্ভ এবং শেষ নির্দেশ করে। এটি প্রোগ্রামের একাধিকবার ব্যবহার হতে পারে, তাই তো? তাহলে ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকগুলো তোমাদেরকে আমরা এখন দেখানোর চেষ্টা করছি। প্রথমটা আসলে উপবৃত্ত ডিমের মতো। এটা কি? এটা দেখছো এটা? রেল লাইন। হ্যাঁ, রেল লাইন। রেল লাইন কেমন চলে? 2 পাতি। রেল লাইন বহে সমান্তরাল, তাই না? সমান্তরালে। হ্যাঁ, সমান্তরাল। জি স্যার। এই যে এইটা সমান্তরাল, সবগুলো বাহু সমান্তরাল, তবে সমান হবে না, সমান না হলেও হবে। এটার নাম কি বলে? এটাকে কি বলে? সামান্তরিক। সামান্তরিক। হ্যাঁ। আচ্ছা, সবগুলো বাহু কি না বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বলো তো এটার কি বৈশিষ্ট্য? কি সামান্তরিক কাকে বলে? স্যার, যে চতুর্ভুজের চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু সমান্তরালে অবস্থান করে। সমান এবং সমান্তরাল। আচ্ছা, সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুদ্বয়, এরকম বলবা, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান এবং সমান্তরাল। অনেক সমান্তরাল। স্টুডেন্ট এই ফ্লোচার্ট আঁকে, ঠিকই সামান্তরিক আঁকে, কিন্তু এক সাইডটা ঠিকই সে কি করে, আমি এখান থেকে একটা মার্কার খোঁজার চেষ্টা, হ্যাঁ পেয়েছি, লাইট দিয়ে তোমাকে দেখাচ্ছি। এই লাইনটি ছাত্র এমনই আঁকে যেমনটি আছে, আর পরের লাইনটি ছাত্র সোজা করে ফেলে, সোজা করে ফেলে। তাইলে কি বাবা এটা হবে? তাহলে তো বাঁকা হয়ে যায়। না, তাহলে কি হবে এটা? সামান্তরিক কি থাকবে? সামান্তরিক থাকবে না স্যার। সামান্তরিক না সমান্তরাল থাকলে, হয় নাই তো। হ্যাঁ, সামান্তরিক না থাকলেই সেটা কোনো ধাপে আসবে না অ্যালগরিদমের ক্ষেত্রে। এই কথাই বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ সমান্তরাল না থাকলে, ছোট হোক বড় হোক কোনো সমস্যা নাই। ছোট হোক বড় হোক মানে এই টানটি তুমি অনেক বড় করে দিলে, ধরে নাও এটা তুমি আরো টেনে নিয়ে চলে আসলে এই পর্যন্ত। আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে, স্যার বুঝতে পারছি, সাইজ বড় ছোট হলেও হ্যাঁ, সমস্যা নাই। সমস্যা নাই। তাহলে আমার লেখা যতখানির মধ্যে হ্যাঁ, শেষ মানে হবে হবে ততখানি তুমি সেরকম। এটা নিয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। ওকে, তুমি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এই সামান্তরিক কি হিসাবে ব্যবহার করব?
ইনপুট আউটপুট প্রতীক হিসেবে। হ্যাঁ, ইনপুট আউটপুট প্রতীক হিসাবে আমরা এই সামান্তরিকটি ব্যবহার করব। তাহলে দুটোর সাথে তোমাদের পরিচয় স্যার করালাম। তাহলে এই উপবৃত্ত উপবৃত্ত তাহলে কি স্টার্ট আর এন্ড? এই যে তো এইখানে লিখেছি যে এটি প্রোগ্রামের আরম্ভ এবং শেষ নির্দেশ আচ্ছা আচ্ছা। করে। এই আমরা তো বাংলা মিডিয়ামের জি স্যার। স্টুডেন্ট, তাই আমরা এখানে আরম্ভ, প্রোগ্রাম শুরু, প্রোগ্রাম শেষ। এখানে লিখবো প্রোগ্রাম শুরু, এই উপবৃত্তের মাঝে লিখবো কি প্রোগ্রাম শুরু, প্রোগ্রাম শুরু আর বা এটার মধ্যে প্রোগ্রাম লিখবো শেষ। ইনপুট হিসাবে মান গ্রহণ। তারপরে প্রসেসিংটা শেখার পরে আমরা আউটপুটে চলে আসবো। এখন আমরা প্রসেসিং এর ধাপটা আচ্ছা শেখার স্যার। চেষ্টা করতেছি। আয়ত বলেছিলাম, এটা কি আয়তক্ষেত্র, তোমরা তো জানো। আয়তক্ষেত্রের একটা জি স্যার। উদাহরণ দাও তো, প্রাত্যহিক জীবনে তোমরা ব্যবহার করতেছো আয়তক্ষেত্র বা তোমরা দেখেছো। আয়তক্ষেত্র স্যার হুম, শিক্ষাক্ষেত্রে স্যার ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড গুলো। হোয়াইট বোর্ড গুলো হ্যাঁ আয়ত, তার আবার অবশ্য 2D দেখা যাচ্ছে। আর এটা স্যার একদম মোবাইল ফোনও আয়ত। মোবাইল মোবাইল ফোনও ফোন হতে আয়তক্ষেত্র। পারে, হ্যাঁ। তারপর সক্কার গুটি, তারপর একখানি ইট, ইট দেখেছো তোমরা, এটাও একটা আয়ত। ইট, এরকম জি স্যার। ইট ব্রিক। জি স্যার। তাহলে আয়তের ক্ষেত্রে সংজ্ঞাটা কি হতে পারে? স্যার সংখ্যাটা আমার ভুলে আমার গেছি। আয়তক্ষেত্রের সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসবে না বাবা। তাহলে আমি কেন জি স্যার। আয়তক্ষেত্রের কথা বলছি, তোমার যেন মনে থাকে যে এই আয়ত লাগবে আমার প্রোগ্রামের কিসের জন্য, আয়ত কিসের জন্য ব্যবহার করা হবে বলো? স্যার আয়ত ডেটা প্রসেসিং। হ্যাঁ, এই যে প্রক্রিয়াকরণের প্রতীক হিসাবে ব্যবহার করা হবে আয়ত। এই কারণে এই আয়ত বারবার বলা হচ্ছে যে আয়তটা হ্যাঁ, এই কি করব, ডেটা প্রক্রিয়া প্রসেসিং এর কাজে ব্যবহার করা হবে। তারপরে রম্বস, হীরক আকৃতির, এই হীরক আকৃতির ডায়মন্ডিক স্ট্রাকচারের যে রম্বস, এই রম্বসও ব্যবহার করা হবে ডিসিশনের কাজে। বৃত্ত ব্যবহার করা হবে সংযোগের জন্য। বৃত্ত ব্যবহার করা হবে কিসের জন্য? সংযোগের জন্য। সংযোগ। সংযোগ সড়কগুলো, এই দেখো সার্কুলার রোড থাকে, সার্কেল থাকে, সার্কেলের চারিদিক থেকে রোডগুলো বের হয়। সো এটা বৃত্ত ব্যবহার করা হবে সংযোগ জি স্যার। প্রতীক হিসাবে। অ্যারো ব্যবহার করা হবে দিক বুঝাতে। তীর চিহ্ন সরল রেখা দিক নির্দেশ করবে, কোন দিক থেকে কোন দিক যাচ্ছে। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি না তীর চিহ্ন, ফটোকপি মেশিন এই দিকে, মসজিদ ওই দিকে থাকে না, এরকম তীর চিহ্ন দেওয়া থাকে। জি স্যার। হ্যাঁ, বিভিন্ন স্থানের নামের দিকে, তখন আমরা ওই দিকে রওনা দিই। এখানেও তাই। ফ্লোচার্টের মৌলিক গঠন আছে প্রিয় শিক্ষার্থী। একটা হলো সরল অনুক্রম, সিম্পল সিকোয়েন্স। ইহা একটি সরল স্ট্রাকচার, এটা ফ্লোচার্ট। দেখো সরল স্ট্রাকচার, যদিও এটা বক্র, বাট স্ট্রাকচারটা অত্যন্ত সরল। দেখেছো, এটা ডিজাইনের মতো। জি আর স্যার। একটা আছে নির্বাচন, এই দিক থেকে ঘুরে এসে তারপর আবার সিলেক্ট করে তারপর আবার আরেকটা করবো। তারপরে লুপ, এ দেখো এই যে লুপ স্ট্রাকচার, লুপটা কেমন, এখান থেকে গিয়ে এই দিক দিয়ে ঘুরে এসে আবার ওই দিকে চলে আসবো, এমন লুপ ব্যবহার করি। যে আমরা বেল্টের লুপ ব্যবহার করি, এরকম লুপ একই জায়গা থেকে গিয়ে আবার ওই স্থানে ফিরে আসবে। এই ধরনের লুপ বা চক্র ফ্লোচার্ট ব্যবহার করব। জাম্পার করব, এখান থেকে চলে এসে হয় এই দিকে যাব, আর না হলে এই দিকে যাব। কন্ডিশন ব্যবহার করব। ও হ্যাঁ, যদি এই জায়গায় যায়, নো যদি হয় এই রাস্তা দিয়েই হাঁটবে, আর ইয়েস যদি হয় সে এক লাফে এসে এই রাস্তা দিয়ে যাবে। তাহলে নিচে যদি নামে বলো চলে স্যার যাবে। এরকম কি কেন হলো, যেমন যে সকল ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে তাদের ডাইরেক্ট ফর্ম ফিল আপের নির্দেশ দিয়ে দেওয়া হবে। ভালো সবগুলোতে পাশ করেছে তারা ফর্ম ফিল আপ করবে। আর যারা ফর্ম পাস করতে পারবে না, একটা সাবজেক্ট দুটো সাবজেক্ট, তাদেরকে হয়তো নিয়ে আসবো। নো যখন হবে তখন এই রাস্তায় ধাপে ধাপে আবার পরীক্ষাগুলো নিয়ে নিয়ে নির্বাচন। জি বিশেষ স্যার। নির্বাচন বিশেষ বিশেষ নির্বাচন করে তাকে আবার তোমাদের পাশের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এটা হলো জাম্প ব্যবহার করে এই ধরনের ফ্লোচার্ট আমরা করে ফেলব। তাহলে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, সরল অনুক্রম অ্যালগরিদম এবং ফ্লোচার্টের একটি উদাহরণ আমরা এখন তোমাদেরকে দেব। আমরা প্রোগ্রামে ঢুকে পড়তেছি, এখন একটি অ্যালগরিদম তোমাদেরকে দেখাচ্ছি। প্রোগ্রাম অ্যালগরিদম, কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান ধাপে ধাপে করতেছে। ধাপ 1, দেখো ধাপ দিয়ে কিন্তু হাইপেন দিতে হবে। অনেক স্টুডেন্ট ধাপ 1 দিয়ে কোলন দেয় কিন্তু হাইপেন দেয় না, অথবা কোলনের পর আচ্ছা হাইপেন ধাপ। দেয়, তাহলে হবে না। জি স্যার। ধাপ কোলন মানে টান আর কি, এটাকে কি চিহ্ন বলে?
এটা এই যে একটা এটা টান হাইফেন দিলাম যে হাইফেন, হাইফেন, তারপরে এক, তারপরে এটাকে কি চিহ্ন বলে? কোলন, কোলন। কোলন মানে এর ভিতরে কিন্তু ফুটা থাকবে না, এর ভিতরে কিন্তু দুটো বিন্দু জি স্যার, শুধু, ডট বুঝতে ডট, পারছো? দুটা ডট থাকবে। জি স্যার, আবার ডট দুটো যেন বোঝা যায়, কিন্তু ডটটা আবার যেন গোল না হয়ে যায় প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো তো? ওই যে পার্সেন্টেজে যেমন আচ্ছা আমরা স্যার, গোল দিয়ে দিই, ওইটা যেন না হয়। তাহলে বলো ধাপ, ধাপ বলো, ধাপ, ধাপ হাইফেন হাইফেন এক, এক কোলন, এক প্রোগ্রাম কোলন, শুরু করি। ধাপ ২, ইনপুট হিসাবে দুটি সংখ্যা এ ও বির মান গ্রহণ করি। এই দুটি সংখ্যা এ ও বির মান এই লাইনেই হবে, কন্টিনিউ লাইন হবে, হ্যাঁ, এ ও বির মান গ্রহণ করি। ৩, ধাপ ৩, দুটি সংখ্যা এ ও বি এর যোগফল সি এর মধ্যে রাখি, অর্থাৎ সি সমান এ যোগ বি। সি এর মান ছাপাই, দুটি সংখ্যার যোগফল করতেছি তো আমরা, তাহলে সি সমান কি হবে? এ যোগ জি, বি। বি। তারপরে প্রোগ্রাম শেষ করি। তাহলে বলো তো এই অ্যালগরিদমটা কিসের অ্যালগরিদম করা হলো? স্যার কোন একটা প্রোগ্রামের, না না, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম করা ও হলো। আচ্ছা আচ্ছা, দুইটি সংখ্যার যোগফল এসে, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম করা হলো। আচ্ছা, দুটি সংখ্যার যোগফলকে কি দ্বারা প্রকাশ করা হলো? স্যার যোগফলটাকে তো প্লাস দিয়ে, সি দ্বারা প্রকাশ করা হলো। সি এর দুটি সংখ্যার যোগফল কার মধ্যে ঢুকে আসলো? ছাপাইলো কি? সি। সি আচ্ছা সি সি, ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে দুটি সংখ্যার আচ্ছা যোগফল নির্ণয় করা হলো, সি এর মধ্যে রাখা হলো, সি ছাপানো হলো, প্রিন্ট, প্রিন্ট সি। ইংলিশে বলে যে এই প্রোগ্রাম শুরু করির জায়গায় লেখে শুধু স্টার্ট, ইংলিশে কথাগুলো কম হয়, স্টার্ট হয়, আর বাংলায় লিখবো প্রোগ্রাম শুরু করি বা প্রোগ্রাম শুরু করি, শুরু। আচ্ছা আর ইংলিশে হয় প্রোগ্রাম শেষ, যেটা সেটা হয় এন্ড। আর আমরা লিখবো প্রোগ্রাম শেষ, অথবা লিখবো প্রোগ্রাম শেষ করি। আমরা ছাত্রদের জন্য এই প্রোগ্রামটি লিখেছি অ্যালগরিদম। তার ছাত্ররা এরকমই লিখবে, প্রোগ্রাম শুরু করি, ইনপুট হিসাবে সংখ্যা দুটি এ ও বি এর মান গ্রহণ করি, এই যে করিটা এখানে চলে আসছে। ধাপ ৩, দুটি সংখ্যা এ ও বি এর যোগফল সি এর মধ্যে রাখি। ধাপ ৪, সি এর মান ছাপাই, মানে প্রিন্ট সি, এটাই আউটপুট। তাহলে এই ধাপ ১ স্টার্ট, ধাপ ২ ইনপুট, ধাপ ৩ প্রসেসিং, ধাপ ৪ বলো, ধাপ ৪ কি? প্রসেসিং, আউটপুট। প্রিন্ট, আউটপুট, এই তো প্রিন্ট মানে প্রিন্ট আউটপুট। ছাপাই, আর ধাপ সি এর মান ছাপাই, ৫, হ্যাঁ, ধাপ ৫ হলো এন্ড শেষ, বা প্রোগ্রাম শেষ করি, শেষ। তাহলে ধাপ ১ শুরু, ধাপ ৫ শেষ, ধাপ শেষ, ২ ইনপুট, ধাপ ৪ আউটপুট, ধাপ প্রিন্ট, ৩ জি, প্রসেসিং। ধাপ ৩ হচ্ছে প্রসেসিং, হ্যাঁ, এখন সেই তুলনা করে ফেলবো অ্যালগরিদম। অ্যালগরিদমটা পুরোটা বুঝলাম, এখন ফ্লোচার্টের বিভিন্ন অংশের সাথে অ্যালগরিদমের তুলনা করছি। এই এখন তুলনাটা দেখো। যেটা জি ছিল স্যার, অ্যালগরিদমের ধাপ ১, সেটা আমাদের ফ্লোচার্টের প্রোগ্রাম শুরু বা মুরগির ডিম। যেটা ছিল অ্যালগরিদমের ইনপুট, সেটা আমাদের এখানে সামান্তরিক। যেটা ছিল, সামান্তরিক, হ্যাঁ, যেটা ছিল অ্যালগরিদমের প্রসেসিং, সেটা আমাদের কি বলতো? আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র বা প্রসেসিং। যেটা ছিল আমাদের অ্যালগরিদমের জন্য প্রিন্ট, আউটপুট ছাপাই, সেটা আমাদের আউটপুট, সি এর মান সামান্তরিক, ছাপাই, জি স্যার, হ্যাঁ, সামান্তরিক। ওই সামান্তরিক দুটো ব্যবহার হলো, যেটা ইনপুট সেটাই আউটপুট। আর প্রোগ্রাম শেষ জি, আবার মুরগির ডিম, যেটা হলো আমাদের প্রোগ্রাম ডিম, শুরুর মতো ছিল। জি স্যার, ডিম টিম বলবা না, এটা আমি মজা করে বলার জন্য তোমাকে বলছি, বুঝতে পারছো প্রিয় আচ্ছা স্যার, শিক্ষার্থী? হ্যাঁ, ওভাল শেপ, তাহলে এটাকে উপবৃত্ত বলবো, এটা উপবৃত্ত বা ওভাল শেপ। আর ওটাকে বলা হয় সামান্তরিক, পরেরটাকে বলবো আয়তক্ষেত্র, পরেরটাকে বলবো আবার আমরা সামান্তরিক, এবং শেষে ওভাল বা উপবৃত্ত। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, তাহলে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তোমরা এখন দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, এই পাতাটা তোমরা একটু স্ক্রিন শেয়ার করে রাখো, এটা এটা তোমরা শর্ট নিয়ে রাখো, কারণ দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের, ওই যে উপরের দিকে প্রোগ্রাম কিন্তু লিখতে হবে। দেখো, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট, প্রোগ্রামের নাম লিখতে হবে। অনেকেই আছে শুধু জি স্যার, ফ্লোচার্ট লেখে, স্ক্রিনশটে, শুধু অ্যালগরিদম লেখে, তাহলে কিন্তু সে হবে না। সমস্যা না লিখে সমাধান করা যাবে না। তাহলে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিচে লেখা হলো। আরেকটা কথা প্রিয় শিক্ষার্থী বলি,
সেটা হলো অ্যালগরিদম যদি তুমি বামে লিখো, ফ্লোচার্ট তুমি ডানে আনতে পারবে না। যদিও আমি তোমাকে তুলনামূলক বোঝানোর জন্য একই স্লাইডে নিয়ে এসেছি, তোমরা কিন্তু ফ্লোচার্টটি নিচে লিখবে, নিচের পাতায় লিখবে, পাতার নিচে। ও স্যার, অ্যালগরিদম পাশাপাশি যেখানে লেখা লিখবে যাবে না, না। পাশাপাশি লিখবা না। আমি পাশাপাশি তোমাকে তুলনামূলক উদাহরণ দেওয়ার বুঝতে জন্য, পেরেছি। একদম সরল অনুকরণ করার জন্য, বোঝার জন্য আমি তোমাকে একই স্লাইডে প্রদর্শন করছি। তাহলে বারবার স্লাইড চেঞ্জ করে তোমাকে পুরো ব্যাপারটাকে বোঝাতে কষ্ট হবে, তাই তোমাদের সুবিধার্থে এটা লিখবো। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাহলে যেখানে অ্যালগরিদম লিখবো, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় দেওয়া হলো, পরে লিখবো অ্যালগরিদম, তারপর অ্যালগরিদম শেষ করব। একটু ফাঁকা রাখবো, তারপর লিখবো ফ্লোচার্ট, ফ্লোচার্টটা শেষ করব, তাহলে পুরো নাম্বার পাবো। আর যদি উদ্দীপক বলে যে ইমতিয়াজ বা একটা নাম দিয়ে দিল যে এক্স ওয়াই দুটি সংখ্যার যোগফল সহজেই নির্ণয় করে ফেললো, ছাত্রের নাম দিয়ে দিল, তখন লিখবা যে উদ্দীপক অনুসারে এক্স ওয়াই এর দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় দেওয়া হবে। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? জি স্যার। উদ্দীপকের সাথে মিলিয়ে দিবা, উদ্দীপকে যে নাম ব্যবহার করা থাকবে সেই নামটি তোমাকে এখানে ব্যবহার করতে হবে। যদি বলে যে অহনা সহজেই দুটি সংখ্যার যোগফল ধাপে ধাপে নির্ণয় করলো, বলো তো তাহলে কি করবে? অহনার পদ্ধতি কি? স্যার, সহজেই দুটি দুটি সংখ্যা যোগফল নির্ণয় করলো। না, ধাপে ধাপে নির্ণয় করলো বলেছে। ধাপে ধাপে হলে স্যার ফ্লো চার্ট। আশ্চর্য ও ব্যাপার। না, ধাপে ধাপে অ্যালগরিদম, হ্যাঁ, অ্যালগরিদম। ভেবে উত্তর দিতে হয়, ক্লাস রেকর্ড হচ্ছে, তুমি ভেবে উত্তর দাও, নাহলে চুপ থাকো, অন্যজন বলুক। তাহলে আচ্ছা প্রিয় স্যার। শিক্ষার্থী, দুটি সংখ্যার যোগফল নির্ণয় ধাপে ধাপে সমাধান করলো অহনা, তাহলে অহনার পদ্ধতি কি বলো? অ্যালগরিদম। অ্যালগরিদম। তাহলে বলবা অহনার সমস্যা সমাধানের পদ্ধতি হলো অ্যালগরিদম। নিম্নে অ্যালগরিদম। উদ্দীপক অনুসারে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম বর্ণিত হইল বা লিপিবদ্ধ হইল বা লিখা হইল বা দেখানো হলো, তারপর তুমি অ্যালগরিদম লিখে এটা লিখবে। এবার ওই উদ্দীপকটা একটু চেঞ্জ করলো, কিন্তু সাদ উক্ত সমস্যার সমাধান ধাপে ধাপে শেষ করলো, সাদের পদ্ধতি আলোচনা করো, তাহলে কি হবে? ধাপে ধাপে শেষ করলো। না, নির্দিষ্ট চিত্রের সাহায্যে শেষ করলো স্যার। আচ্ছা, তাহলে স্যার ফ্লো চার্ট। হ্যাঁ, আর ধাপে ধাপে যদি বলতো তাহলে কি হতো? অ্যালগরিদম। অ্যালগরিদম। এই কথাটাকে তোমাদেরকে আজকে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি যে সমস্যার সমাধানটা ধাপে ধাপে যদি করি তাহলে হবে অ্যালগরিদম, আর নির্দিষ্ট চিত্রের সাহায্যে করলে সেটা হবে কি? ফ্লোচার্ট। এবং এটি একটি সমস্যা। আগামী দিন তোমাদেরকে বলবো দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখে ফেলবে। লিখে ফেলো দুটি সংখ্যার গড় নির্ণয়। এই যে দুটি সংখ্যার কি নির্ণয়ের জন্য দিব? গড়। গড় নির্ণয়। আর এখন আমি আরেকটি অ্যালগরিদম ফ্লোচার্ট তোমাকে দেখাবো, দুটি সংখ্যার মধ্যে এটা বড় আমাদের বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। দুটি সংখ্যার মধ্যে বড়, হ্যাঁ, এটা তোমরা নিজে নিজে দেখে বোঝার চেষ্টা করো। স্লাইড থেকে বোঝার চেষ্টা করো। ও স্লাইড থেকে অ্যালগরিদম প্রোগ্রাম স্যার, প্রসেসিংটা বুঝতেছি না। প্রসেসিংটা বোঝা যাবে। প্রসেসিং হ্যাঁ না, এ ইজ গ্রেটার দেন বি যদি না হয় তাহলে বি বড়, আর যদি হ্যাঁ হয় তাহলে এ বড়। খুবই সহজ, এটা একটা ডিসিশন ছবি দেওয়া আছে, দেখো ডিসিশন, এই মাঝখানের যে ছবিটা এটা হলো ডিসিশন। ডিসিশন। আচ্ছা। তাহলে বড় হলে ছোট। না। প্রিয় শিক্ষার্থী, এক্ষুনি আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে। তো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লুপ ব্যবহার করে তোমরা অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা দেখবো। প্রিয় শিক্ষার্থী, এটাও তোমরা আরেকটি আমরা নেক্সট ক্লাসে। আচ্ছা বলো তো, এই চিহ্ন দিয়ে কি বোঝা যায়? ইনপুট প্রসেসিং সিদ্ধান্ত স্যার। সিদ্ধান্ত, হ্যাঁ রাইট। আর প্রসেস না, ইনপুটও না, আউটপুটও না, শুরু না। ওকে, তোমাদেরকে কাজ দিই, ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরিত করার অ্যালগরিদম ফ্লোচার্ট দেখাবা। আর দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট দেখাবা। দুই গ্রুপ, সি গ্রুপ দেখাবা প্রথমটা, ডি গ্রুপ দ্বিতীয়টা দেখাবা। অ্যালগরিদম ফ্লোচার্ট কি তোমরা সহজে এটা বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থী, তাই না? জি স্যার।
তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই, অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যে পার্থক্য, অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য লিখে নিয়ে আসবে প্রিয় শিক্ষার্থী। ওকে, তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, মনোযোগ সহকারে ক্লাসটি শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরো অধিক সংখ্যক স্টুডেন্ট উপস্থিত থাকবে সে প্রত্যাশায় তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ জি হাফিজ। স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো পরিষ্কার করে। জি স্যার।